নমস্কার, আপনারা শুনছেন রেডিও ক্লাসিক্স। রেডিও ক্লাসিক্সের সকল শ্রোতা বন্ধুকে শুরুতেই জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। রেডিও ক্লাসিক্সে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কেদার রাজা উপন্যাসটি। আজ শুনবেন উপন্যাসের পঞ্চম পর্ব। তাহলে আর দেরি না করে শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কেদার রাজা পঞ্চম পর্ব। পরদিন প্রভাসের দলের কেউই বাগান বাড়িতে এলো না। শরৎ সন্ধ্যের দিকে বাগানে আপন মনে খানিকটা বেরিয়ে বাবাকে ডেকে বললে, বাবা খাবে নাকি? কেদার বললেন, আজ এরা কেউ এলো না কেন রে শরৎ? তা কি জানি বাবা, বোধহয় কোনো কাজ পড়েছে। তা তো বুঝলাম, কিন্তু যা একবার দেখে নিতে পারলে হতো ভালো। আবার বাড়ি ফিরতে হবে সংক্রান্তির আগে। কেদারের আর তেমন ভালো লাগছিল না বটে, কিন্তু তিনি বুঝেছিলেন মেয়ের এত তাড়াতাড়ি দেশে ফেরবার ইচ্ছে নেই। তার এখন দেখবার বয়স, কখনো কিছু দেখেনি। আছে আজীবন গড় শিবপুরের জঙ্গলে পড়ে, দেখতে চায় দেখুক, তিনি বাধা দিতে চান না। শরৎ বললে, পেঁপে খাবে বাবা? বাগানের গাছ থেকে পেরেছি, চমৎকার গাছ পাকা, নিয়ে আসি, দাঁড়াও। কেদার বললেন, আশেপাশের বাগান বাড়িতে লোক থাকে কিনা জানিস কিছু? চলো না, তুমি পেঁপে খেয়ে নাও, তারপর দেখে আসি। মিনিট 15 পরে দুজনে পাশের একটা অন্ধকার বাগান বাড়ির ফটকের কাছে গিয়ে দাঁড়াতেই একজন খোট্টা দারোয়ান ফটকের পাশের ছোট্ট একটা গুমটি থেকে বের হয়ে বললে, ও বাবুজি, ক্যা মাংতা? কেদার হিন্দি বলতে পারেন না, উত্তর দিলেন, এ বাগানে কি আছে দারোয়ানজি? বাবু লোক হ্যাঁ, মাইজি ভি হ্যাঁ, যাইয়েগা। হ্যাঁ, আমার এই মেয়েটি একবার বাগান দেখতে এসেছে। হ্যাঁ তো যাইয়ে যাইয়ে। বেশ বাগান। প্রভাসদের বাগানের চেয়ে বড় না হলেও নিতান্ত ছোট নয়। অনেক রকম ফুলের গাছ, ফুল ফুটেও আছে অনেক গাছে, শান বাঁধানো পুকুরের ঘাট, খানিকটা জায়গা তার দিয়ে ঘেরা, তার মধ্যে হাঁস এবং মুরগি আটকানো। খুব খানিকটা এদিক ওদিক লিচুতলা ও আমতলায় অন্ধকারে বেড়ানোর পরে ওরা একেবারে বাগান বাড়ির সামনের সুরকি বিছানো পথে গিয়ে উঠল। বাড়ির বারান্দা থেকে কে একজন প্রৌঢ় কণ্ঠে হাঁক দিয়ে বললেন, কে ওখানে? কেদার বললেন, এই আমরা বাগান দেখতে এসেছিলাম। একটি 50-55 বছরের বৃদ্ধ ভদ্রলোক ধপধপে সাদা কোঁচানো কাপড় পরে খালি গায়ে রোয়াকে এসে দাঁড়িয়ে বললেন, আসুন আসুন। তা সঙ্গে মা রয়েছেন দেখছি। তা উনি বাড়ির মধ্যে যান না, আমার স্ত্রী আছেন। শরৎ পাশের পাঁচিলের সরু দরজা দিয়ে অন্দরে ঢুকল। কেদার রোয়াকে উঠতেই ভদ্রলোক তাঁকে নিয়ে উপরে চেয়ারে বসলেন। বললেন, কোন বাগানে আছেন আপনারা? এই দুখানা বাগানের পাশে। প্রভাসকে চেনেন কি? না, আমি নতুন এক বাগান কিনেছি, কারোর সঙ্গে চেনা হয়নি। তামাক খান নাকি? আগে হ্যাঁ, তা খাই। হ্যাঁ, তবে আমার আবার হ্যাঙ্গাম আছে। ব্রাহ্মণের হুঁকো না থাকলে। ও আপনি ব্রাহ্মণ বুঝি? তা বেশ বেশ, আমিও তাই। আমার নাম শশীভূষণ চাটুর্যে, এঁড়েদার চাটুর্যে আমরা। ওরে ও নন্দে, তামাক নিয়ে আয়। দুজনে কিছুক্ষণ তামাক খাওয়ার পর চাটুর্যে মশাই বললেন, আচ্ছা মশাই, এখানে ট্যাক্স এত বেশি কেন বলতে পারেন? আমার এই বাগানে কোয়ার্টারে 8 টাকা ট্যাক্স। তা আপনি কত দেন বলুন তো?
না হয় আমি একবার লেখালেখি করে দেখি। তা কলকাতায় আপনারা থাকেন কোথায়? কেদার অপ্রতিভ মুখে বললেন, আমার বাগান নয়, আমাদের বাড়ি তো কলকাতায় নয়, বেড়াতে এসেছি দুদিনের জন্যে, কলকাতায় থাকিনি। আপনাদের দেশ কোথায়? গড়শিবপুর। গড়শিবপুর সেই কোন জেলা? তা এখান থেকে বেশ খানিক দূর। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তা বাবু কি এখানেই বাস করেন? না, আমার স্ত্রীর শরীর ভালো নয়, ডাক্তারে বলেছে কলকাতার বাইরে কিছুদিন থাকতে, তাই এলাম। যদি ভালো লাগে আর যদি শরীর সারে তবে থাকবো 2-3 মাস। বেশ হলো মশাইয়ের সঙ্গে আলাপ হয়ে। আপনার গানটা নাশে? কেদার সলজ্জ বিনয়ের সুরে বললেন, ওই অল্প স্বল্প। তবে তো ভালোই হলো, দুজনে মিলে বেশ একটু গান বাজনা করা যাবে। তা কাল এখানে এসে বিকেলে চাটা খাবেন, বলা রইল। কিন্তু বাজাতে পারেন? আগে সামান্য সামান্য টামান্য না, গুণী লোক আপনি, আমি দেখেই বুঝেছি। তা এখন খালি গলা একখানা শুনিয়ে দিন না, তারপর কাল থেকে আমি সব জোগাড় যন্ত্র করে রাখবো ক্ষণ। কেদার একখানা শ্যামা বিষয়ে গান ধরলেন, কিন্তু অপরিচিত জায়গায় তেমন সুবিধে করতে পারলেন না। কেমন যেন বাঁধো বাঁধো ঠেকতে লাগলো। সতীশ কলুর দোকানে বসে গাইলে যেমনটি হয় তেমনটি কোনোখানি হয় না। চাটুজ্জেমশাই কিন্তু তাই শুনেই খুব খুশি হয়ে বলে উঠলেন, বাহ বাহ, বেশ চমৎকার গলাটি আপনার। এসব গান আজকাল বড় একটা কেউ শোনাই যায় না। সব থিয়েটারি গান শুনে শুনে কান পৌঁছে গেল মশাই। বসুন, একটু চায়ের ব্যবস্থা করে আসি। কেদার ভদ্রলোককে নিরস্ত করে বললেন, না না, তার দরকার নেই, চা খেয়েই বেরিয়েছি। আমি 2বার চা খাইনি সন্ধ্যের পর, রাতে ঘুম হয় না, বয়স হয়েছে তো। এবার আপনি বরং একটা। চাটুজ্জেমশাইও দেখা গেল বিনয়ের অবতার। তিনি গান গাইলেন না, কারণ তিনি বললেন, একে তিনি গান গান না, কারণ গানের গলা তাঁর নেই। যাও বা একটু আধটু হু হু করতেন, কেদারের মতো গুণী লোকের সামনে তাঁর গলা দিয়ে কিছুতেই বেরুবে না। অবশেষে অনেক অনুরোধের পর চাটুজ্জেমশাই একটা রামপ্রসাদী গিয়ে শোনালেন। কেদারের মনে হলো তাঁদের গ্রামের যাত্রা দলের 3 কড়ি কামার এর চেয়ে অনেক ভালো গায়। এ সময় শরৎ বাড়ির মধ্যে থেকে বেরিয়ে এসে বললে, চলো বাবা, রাত হয়ে গেল যে। চাটুজ্জেমশাই বললেন, এটি কে, মেয়ে বুঝি? তা মাঝে আমার জগৎধাত্রীর মতো ঘর আলো করা মা দেখছি, বিয়ে দেননি এখনো? বিয়ে দিয়েছিলাম চাটুজ্জেমশাই, কিন্তু বরাত ভালো নয়। বিয়ের বছর 2 পরেই হাতের শাঁখা ঘুচে গেল। কপাল কপাল। চলো মা, উঠি। আর চাটুজ্জেমশাই নমস্কার, বড় আনন্দ হলো। মাঝে মাঝে আসবো কিন্তু। আসবেন বই কি, রোজ আসবেন আর এখানে চা খাবেন। মাকেও নিয়ে আসবেন। মায়ের কথা শুনে মনে বড় দুঃখ হলো। উনি আমার এখানে একটু মিষ্টি মুখ করবেন একদিন। হ্যাঁ, নমস্কার। পথে আস্তে আস্তে শরৎ বললে, গিন্নি বেশ লোক বাবা, আমায় কত আদর করলে, জল খাওয়ানোর জন্যে কত পিড়াপিড়ি। আমি খেলাম না, পরের বাড়ি খেতে লজ্জা করে, চিনি নে শুনি নে। আমায় আবার খেতে বলছে, আমায় আবার যেতে বলেছে জানো। আমারও ভালো হলো, কর্তা গান বাজনা ভালোবাসে, শখ আছে, এখানে সন্ধেটা কাটানো যাবে। ওরা নিজেদের বাগান বাড়িতে ঢুকেই দেখলে বাড়ির সামনে প্রভাসের মোটর দাঁড়িয়ে রয়েছে। তারপর বাড়ি পৌঁছেই প্রভাসের সঙ্গে দেখা হলো। সে বাড়ির সামনে গোল বারান্দায় বসেছিল, বোধহয় এদের প্রত্যাবর্তনের অপেক্ষায়। কাছে এসে বললে, কোথায় গিয়েছিলেন কাকাবাবু? আমি অনেকক্ষণ এসে বসে আছি, কিন্তু আজ যে বড্ড দেরি করে ফেললেন। সিনেমা যাওয়ার সময় তো চলে গেল, 9:30টার সময় যাবেন নাকি? প্রায় 12টায় ভাঙবে কিন্তু। শরৎ বললে, অত রাত্রে ফিরলে বাবার শরীর খারাপ হবে, থাক না, আজ আর একদিন হবে খন। কেদার বললেন, তাই হবে খন প্রভাস, আজ বড্ড দেরি হয়ে যাবে।
তুমিও তো আজ ও বেলা এলে না, এবেলাও আমরা সন্ধে পর্যন্ত দেখে তবে বেরিয়েছি। কাল বরং যাওয়া যাবে এখন। বসো, চা খাও। না না কাকাবাবু, আজ আর বসা হবে না। কাল তৈরি থাকবেন, আসবো বেলা 5টার মধ্যে। কোনো অসুবিধে হচ্ছে না তো? না না, অসুবিধে কিসের, তুমি সেজন্যে কিছু ভেবো না। পরদিন একেবারে দুপুরের পরই প্রভাস মোটর নিয়ে এলো। শরৎ চা করে খাওয়ালে প্রভাসকে। তারপর সবাই মিলে মোটরে গিয়ে উঠল। অনেক বড় বড় রাস্তা ও গাড়ি, মোটরের ভিড় পেরিয়ে ওদের গাড়ি এসে একটা বড় বাড়ির সামনে দাঁড়ালো। প্রভাস বললে, এই হলো সিনেমা ঘর, আপনারা গাড়িতেই বসুন, আমি টিকিট কেটে আনি। শরৎ বাড়ির মধ্যে ঢুকে চারিদিকে চেয়ে আশ্চর্য হয়ে গেল। কত উঁচু ছাদ, ছাদের গায়ে বড় বড় আলোর ডুম, গদি আঁটা চেয়ার বেঞ্চি ঝকঝক তকতক করছে। কত সাহেব মেম বাঙালির ভিড়। কেদার বললেন, এ জায়গাটার নাম কি হে প্রভাস? আগে এ হলো এলফিনস্টন পিকচার প্যালেস, একটা পার্সি কোম্পানি এটা হোল্ড করে। বেশ বেশ চমৎকার বাড়িটা, নামা। থাকি জঙ্গলে পড়ে এমন ধারাটি কখনো দেখিনি, আর দেখবই বা কোথায়। ইচ্ছে হয় সতীশ কলু, শিবাস এদের নিয়ে এসে দেখাই। কিছুই দেখলে না ওরা, শুধু তেল মেপে আর দাঁড়ি পাল্লা ধরেই জীবনটা কাটলো। সারা ঘর অন্ধকার হয়ে গেল। কেদার বলে উঠলেন, ও প্রভাস, এ কি হলো গো? ওদের আলো খারাপ হয়ে গেল বুঝি? প্রভাস নিম্ন সুরে বললে, চুপ করুন কাকাবু, এবার ছবি আরম্ভ হবে। সামনে সাদা কাপড়ের পর্দাটার উপরে যেন জাদুকরের মন্ত্র বলে মায়াপুরের সৃষ্টি হলো। দিব্যি বাড়িঘর, লোকজন কথা বলছে, রেলগাড়ি ছুটছে, সাহেব মেমের ছেলেমেয়েরা হাসি খেলা করছে। কাপড়ের পর্দার ওপারে যেন আর একটা কলকাতা শহর। কিন্তু ছবিতে কি করে কথা বলে? কেদার অনেকবার ঠাউরে দেখবার চেষ্টা করেও কিছু মীমাংসা করতে পারলেন না। অবশ্যই এর মধ্যে ফাঁকি আছে নিশ্চয়ই। মানুষ পেছনে কথা বলছে কৌশল করে, মনে হচ্ছে যেন ছবির মুখ দিয়ে কথা বেরুচ্ছে। কিন্তু কেদার সেটা ধরে ফেলবার অনেক চেষ্টা করেও কৃতকার্য হতে পারলেন না। একবার একটা মোটর গাড়ির আওয়াজ শুনে কেদার দস্তুর মতো অবাক হয়ে গেলেন। মানুষ কি মোটর গাড়ির আওয়াজ বের করে মুখ দিয়ে? বোধহয় কোনো কলের সাহায্যে এই আওয়াজ করা হচ্ছে। কলে কি না হয়। হঠাৎ সব আলো আবার একসঙ্গে জ্বলে উঠল। কেদার বললেন, শেষ হয়ে গেল বুঝি? প্রভাস বললে, না কাকাবাবু, এখন কিছুক্ষণ বন্ধ থাকবে, তারপর আবার আরম্ভ হবে। চা খাবেন নাকি? বাইরে আসুন তবে। শরৎ বললে, প্রভাসদা, দোকানের চা আর অঙ্কে খাওয়ানোর দরকার নেই, থাকবে। ও মা, ও যে অরুণবাবু, উনি এলেন কোথা থেকে? অরুণ কেদারকে প্রণাম করে বললে, কেমন লাগছে আপনার? ওর লাগছে কেমন? চলুন, আজ সিনেমা ভাঙলে দমদম পর্যন্ত আপনাদের পৌঁছে দিয়ে আসবো। বেশ, তাহলে আমাদের ওখানেই আজ খেয়ে আসবে দুজনে। না, আজ আর হবে না, আরেকদিন হবে খুন। এই সময় গিরিন বলে সেই লোকটিও ওদের কাছে এসে দাঁড়ালো। প্রভাসকে সে কি একটা কথা বললে ইংরেজিতে। প্রভাস বললে, কাকাবু, শরৎ দিদিকে আমার এই বন্ধু ওর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলছেন। কেদার বললেন, তা বেশ তো, তা আজই নাকি? হ্যাঁ, আজ বায়োস্কোপের পর। ছবি ভাঙবার পরে সবাই মোটরে উঠল। গিরিন ও প্রভাস বসেছে সামনে, কেদার, অরুণ আর শরৎ পিছনের সিটে। একটা গলির মধ্যে ঢুকে একটা ছোট বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো গিরিন। গিরিন নেমে ডাক দিলে, রবি, রবি, রবি। একটি ছেলে এসে দৌড় খুলে দিলে। গিরিন বললে, তোমার পিসিমাকে বাড়ির মধ্যে নিয়ে যাও। আসুন কেদারবাবু, বাইরের ঘরে আলো দিয়ে গিয়েছে। সে বাড়িতে বেশিক্ষণ দেরি হলো না। বাড়ির মধ্যে থেকে সেই ছেলেটাই সকলকে চা ও খাবার দিয়ে গেল বাইরের ঘরে। একটু পরে শরৎ এসে বললে, চলো বাবা, এবার ওঠা যাক। আবার সেই বাগান বাড়ি। রাত তখন খুব বেশি হয়নি, সুতরাং কেদার ওদের সকলকেই খেয়ে যেতে বললেন। হাজার হোক রাজবংশের ছেলে তিনি, নজরটা তাঁর কোনো কালেই ছোট নয়। কিন্তু ওরা কেউ থাকতে রাজি হলো না।
তবে এক পেয়ালা করে চা খেয়ে যেতে কেউ বিশেষ আপত্তিও করলে না। কেদার জিজ্ঞাসা করলেন, ওই ছেলেটির বাড়িতে তোকে কিছু খেতে দেয়নি? দিয়েছিল, আমি খাইনি। তুমি? আমায়ও দিয়েছিল, আমি খেয়েও ছিলাম। তার খাবে না কেন? তোমার কি জাতজম্ম কিছু আছে? বাজবিচার বলে জিনিস নেই তোমার শরীরে। ওরা যাতে কি তার ঠিক নেই। বামুন নয়, কায়েতো নয়। আমি পরের বাড়ি গিয়ে কি করে তোমায় বারণ করে পাঠাই? তা বা কি করে জানলে? ওমা, সে যে কেমন! 2-3টি বউ বাড়িতে, সবাই সেজে গুজে পান মুখে দিয়ে বসে আছে। যে ছেলেটা দোর খুলে দিল তাকেও বাড়ির চাকর বলে মনে হলো। কেমন যেন ভালো জাত নয় বাবা। একটি বউ আমায় বেশ আদর যত্ন করেছে, বেশ মিষ্টি কথা বলে। আবার যেতে বললে আমার ইচ্ছে হয় মাথা খুঁড়ে মরি। বাবা, তুমি কেন ওদের বাড়ি জল খেলে? আমায় পান সেজে দিতে এসেছিল, আমি বললাম আমি পান খাইনে। তাতে আর কি হয়েছে? তোমার তো কিছু হয় না, কিন্তু আমার যে গা কেমন করে। আচ্ছা, গিরিনবাবুর বাড়ি নাকি ওটা? হ্যাঁ, তাই তো বললে। অনেক জিনিসপত্র আছে বাড়িতে জানো। ওরা বড় লোক বলে মনে হলো। বেশ বিছানা পাতা, চৌকি, বালিশ, তাকিয়া, দেওয়ালে সব ছবি। সেদিক থেকে খুব সাজানো গোছানো। তা হবে না কেন মা? কলকাতার বড় লোক সব। এ কি আর আমাদের গাঁয়ের জঙ্গল পেয়েছো? তুমি আমাদের গাঁয়ের অমন নিন্দে করো কেন বাবা? গাঁ বুঝি তোর একার, আমার নয়? পাগলি কোথাকার। আচ্ছা বলতো, তোর এখানে থাকতে আর ভালো লাগছে না গ্রামে ফিরতে ইচ্ছে হচ্ছে? এখন 2 দিন এখানে থাকতে ইচ্ছে হয় বই কি বাবা। আমার কথা যদি বলো, আমার ইচ্ছে হয় এখানে কিছুদিন থেকে সব দেখি শুনি। গাঁ তো আছেই, সে আর কে নিচ্ছে বলো? পরদিন সকালে চাটুজ্জে মশাই কেদারকে ডেকে পাঠালেন। সেখানে গানের মজলিস হবে সন্ধ্যায়। কেদারকে আসবার জন্যে যথেষ্ট অনুরোধ করলেন তিনি। মজলিসে শুধু শ্রোতা হিসেবে উপস্থিত থাকলে চলবে না, কেদারকে গানও গাইতে হবে। কেদার বললেন, আগে আমি বাজাতে পারি কিছু কিছু বটে, কিন্তু মজলিসে গাইতে সাহস করিনি। খুব ভালো কথা, কি বাজান তবে বলুন? বেহালা জোগাড় করতে পারেন? বেহালা? বেহালা ওবেলা পাবেন, আনিয়ে রাখবো। সেদিন তো বলেননি আপনি বেহালা বাজাতে পারেন। আপনি দেখছি সত্যিই গুণী লোক। ওবেলা এখানে আহার করতে হবে, কিন্তু বাড়িতে মাকে বলে আসবেন। আমার মেয়ে যেখানে সেখানে আমায় আবার খেতে দেয় না, তবে আপনার বাড়িতে সে নিশ্চয়ই কোনো আপত্তি করবে না, তাই হবে। বিকালে কেদার সবে চাটুজ্জে মশাইয়ের বাগান বাড়িতে যাবার জন্যে বার হয়েছেন, এমন সময় প্রভাসের গাড়ি এসে ঢুকলো ফটকে। প্রভাস গাড়ি থেকে নেমে বললে, কাবু, আরে কোথায় যাচ্ছেন? কেদারের উত্তর শুনে প্রভাস হতাশার সুরে বললে, তাই তো, তাহলে আর দেখছি হলো না। কি হলো না হে? শরৎ দিদিকে আজ একবার অরুণের বাড়ি আর আমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম। ওখান থেকে একেবারে নিউ মার্কেট দেখিয়ে চলো, কিছু মুখে দিয়ে যাবে, এসো। শরৎ ছুটে বাইরে এসে বললে, প্রভাসদা আসুন আসুন, অরুণবাবু এসেছেন নাকি? বসুন প্রভাসদা, চা খাবেন? কেদার বললেন, বড় মুশকিল হয়েছে মা। প্রভাস নিতে এসেছিল, আর এদিকে আমি যাচ্ছি চাটুজ্জে বাবুদের গানের আসরে। না গেলে ভদ্রতা থাকে না। ও বেলা বারবার করে বলে দিয়েছেন। প্রভাসও দুঃখ প্রকাশ করলে শরৎ দিদিকে সে নিজের বাড়ি ও অরুণের বাড়ি নিয়ে যাবার জন্যে এসেছিল, কিন্তু কাকাবাবু বেরিয়ে যাচ্ছেন। শরৎ বললে, বাবা আমি যাই না কেন প্রভাসদার সঙ্গে? যাব বাবা। কেদার খুশির স্বরে বললে, তা বরং ভালো, তাই চাও। প্রভাস, তুমি শরৎকে নিয়ে যাও, তবে একটু সকাল সকাল পৌঁছে দিও। প্রভাস বললে, আগে আগে তবে তাই, আমি খুব শিগগির দিয়ে যাব, সে বিষয়ে ভাববেন না। প্রভাসের গাড়ি একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। প্রভাস নেমে দৌড় খুলে বললে, আসুন শরৎদি, ভেতরে আসুন। শরৎ বললে, এটা কাদের বাড়ি প্রভাসদা? এটা এটা অরুণদেরই বাড়ি ধরুন, তবে অরুণ এখন বোধহয় বাড়ি নেই, এই এলো বলে।
শরৎকে নিয়ে গিয়ে প্রভাস একটা সুসজ্জিত ঘরে বসিয়ে ডাক দিলে, বৌদি, বৌদিকে এসেছে দেখো। শরৎ চেয়ে দেখলে ঘরটার মেঝেতে ফরাস বিছানা পাতা, দেওয়ালে বেশিরভাগ বিলিতি মেম সাহেবের ছবি, একদিকে একটা ছোট তক্তপোষের ওপর একটা গদি পাতা বিছানা, তাতে বালিশ নেই, গোটা 2 ডুগি তবলা এবং একটা হারমোনিয়াম বিছানার উপর বসানো, একটা খোল মোড়া তানপুরা, দেওয়ালের কোণের খাঁজে হেলান দেওয়ানো। খুব বড় একটা কাঁসার পিকদানি তক্তপোষের পায়াটার কাছে, একদিকে একটা কাঁচের আলমারি, তার মধ্যে টুকিটাকি শৌখিন কাঁচের ও মাটির জিনিস, গোটা কতক ছোট মতো বোতল, আরও সব কি কি, একটা বড় দেওয়াল ঘড়ি। শরৎ ভাবলে, এদের বাড়িতে গান বাজনার চর্চা খুব আছে দেখছি, বাবাকে এখানে এনে ছেড়ে দিলে বাবার পোয়া 12। একটি সুবেশা মেয়ে এই সময় ঘরে ঢুকে হাসি মুখে বললে, এই যে এসো ভাই, তোমার কথা কত শুনেছি প্রভাসবাবু অরুণবাবুর কাছে, এসো এই খাটের উপর ভালো হয়ে বসো ভাই। মেয়েটিকে দেখে বয়স আন্দাজ করা কিছু কঠিন হলো শরতের। 30ও হতে পারে, 35ও হতে পারে, কম হবে না, বরং বেশিই হবে। কিন্তু কি সাজগোজ! মাগো, এই বয়সে এত সাজগোজকে গিন্নি বান্নি মেয়ে মানুষের মানায়? আর অত পান খাওয়ার ঘটা, পেটোপাড়া চুলে ফিরিঙ্গি খোঁপা, গায়ে গহনাও মন্দ নেই, বাড়িতে রয়েছে বসে, এদিকে পায়ে আবার চটি জুতো, মকমলের উপর জরির কাজ করা। কলকাতার লোকের কাণ্ড কারখানাই আলাদা। শরৎ গিয়ে খাটের উপর বসল বটে, কিন্তু তার গা কেমন ঘিন ঘিন করছিল। পরের বিছানায় সে পারতপক্ষে কখনো বসে না। বিছানার কাপড় না ছাড়লে সংসারের কোনো জিনিসে সে হাত দিতে পারবে না, জলটুকু পর্যন্ত মুখে দিতে পারবে না। কথায় কথায় বিছানায় বসা আবার কি, কলকাতার লোকের আচার বিচার বলে কিছু নেই। বউটি তেমনই হাসি মুখে বলল, পান সাজবো ভাই, পানে দোক্তা খাও নাকি? শরৎ মৃদু হেসে জানালে যে সে পান খায় না। পান খাও না? উমা, তাই তো। আচ্ছা দাঁড়াও, ভাজা মশলা আনি। না, আপনি ব্যস্ত হবেন না, আমার ওসব কিছু লাগবে না। প্রভাস বললে, শরৎদি, বৌদি খুব ভালো গান করেন, শুনবেন নাকি একখানা? শরৎ উৎফুল্ল কণ্ঠে বললে, শুনবো বই কি, ভালো গান তো শোনাই হয় না, উনি যদি গান দয়া করে। বাবার গান ও বাজনা শরৎ শুনেছে বাল্যকাল থেকেই, কিন্তু লণ্ঠনের তলাতেই অন্ধকার। বাবার গান বাজনা তার তেমন ভালো লাগে না, এমনকি বাবা ভালো গাইতে পারেন বলেও মনে হয় না শরতের। অপরে শুনে বাবার গানের বা বাজনার কেন অত প্রশংসা করে শরৎ তা বুঝতে পারে না। মাঝে মাঝে কেদার বলতেন গড়শিবপুরের বাড়িতে, শরৎ, শোনো মাই মালকোষখানা। বেহালার সুরের মূর্ছনায় রাগিনী পর্দায় পর্দায় মূর্তি পরিগ্রহ করত। বাবার ছড় ঘুরোনোর কত কায়দা, ঘাড় দুলুনির কত তন্ময় ভঙ্গি, কিন্তু শরৎ মনে মনে ভাবত, বাবার এসব কিছুই হয় না, এ ভালোই লাগে না। বাবা হয়তো বোঝেন না, লোকে শুনে হাসে। প্রভাস সেই মেয়েটির দিকে চেয়ে হেসে বললে, শুনিয়ে দাও একটা। মেয়েটি মৃদু হেসে হারমোনিয়ামের কাছে গিয়ে বসল, তারপর নিচে বাজিয়ে সুকণ্ঠে গান ধরল। শরৎ মুগ্ধ হয়ে শুনলে, এমন কণ্ঠ, এমন সুর জীবনে সে কখনো শোনেনি। গড়শিবপুরের জঙ্গলে এমন গান কে কবে গেয়েছে? আহা, রাজলক্ষ্মীটি যদি আজ এখানে থাকতো। রাজলক্ষ্মী কত দুঃখ দিনের সঙ্গিনী, তাকে না শোনাতে পারলে যেন শরতের অর্ধেক আমোদই বৃথা হয়ে যায়। সুখের দিনে তার কথা এত করে মনে পড়ে। গান থেমে গেলে শরতের মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে গেল, কি চমৎকার। মেয়েটি ওর দিকে চেয়ে হেসে কি একটা বলতে যাবে, এমন সময় একটি 19-20 বছরের মেয়ে দোরের কাছে এসে বললে, আজ এত গানের আসর বসলো এত সকালে, কে এসেছে গো তোমাদের বাড়ি? আমি বলি তুমি। শরতের দিকে চোখ পড়াতে মেয়েটি হঠাৎ থেমে গেল, তার মুখের হাসি মিলিয়ে গেল। ঘরে না ঢুকে সে দোরের কাছেই দাঁড়িয়ে রইল। মেয়েটির পরনে লাল রঙের জরিপার শাড়ি, খোঁপায় জরির ফিতে, নিখুঁত সাজগোজ, মুখে পাউডার। শরৎ ভাবলে
মেয়েটি হয়তো কোথাও নিমন্ত্রণ খেতে যাবে কুটুম বাড়ি, তাই এমন সাজগোজ করেছে। প্রভাসের বৌদি বললে, এই যে গানের আসল লোক এসে গিয়েছে, কমলা একে তোমার গান শুনিয়ে দাও তো ভালো। কমলা বিষণ্ণ মুখে বললে, আমার ঘরে যে এদিকে হরিবাবু এসে বসে আছে, আজ আবার দিন বুঝে সকাল সকাল। প্রভাস ওকে চোখ টিপলে মেয়েটি চুপ করে গেল। প্রভাসও বললে, না তোমার একখানা গান না শুনে আমরা ছাড়ছি নে, এদিকে এসো কমলা। কমলাও হারমোনিয়াম বাজিয়ে গান ধরলে, থিয়েটারি গান, হালকা সুর। কলকাতার লোক বোধ হয় এই সব গানই পছন্দ করে, অন্য ধরনের গান তারা তেমন জানে না। কিন্তু গড়শিবপুরে ঠাকুর দেবতা, ইহকাল পরকাল, ভবনদী পার হওয়া, গৌরাঙ্গ ও নদিয়া ইত্যাদি সংক্রান্ত গানের প্রাদুর্ভাব বেশি। বাল্যকাল থেকে শরৎ বাবার মুখে, কৃষ্ণযাত্রার আসরে, ফকির বোষ্টমের মুখে এইসব গান এত শুনে আসছে যে কলকাতায় প্রচলিত এইসব নূতন সুরের নতুন ধরনের গান তার ভারী সুন্দর লাগল। জীবনটা যে শুধু শ্মশান নয়, সেখানে যে আশাও আছে, প্রাণ আছে, আনন্দ আছে, এদের গান যেন সেই বাণী বহন করে আনে মনে। শুধুই হতাশার সুর বাজে না তাদের মধ্যে। শরৎ বললে, বড় চমৎকার গলা আপনার, আর একটা গাইবেন? বিনা প্রতিবাদে মেয়েটি আর একটা গান ধরলে। গান ধরবার সময় ঘরের মেঝেতে বসানো একজোড়া বাঁয়া তবলার দিকে চেয়ে প্রভাসকে কি বলতে যাচ্ছিল। প্রভাস আবার চোখ টিপে বারণ করলে। আগের চেয়েও এবার চড়া সুর, দু একটা ছোটোখাটো তান ওঠালে গলায় মেয়েটি। দ্রুত তালের গান, শিরায় শিরায় যেন রক্ত নিচে ওঠে সুর ও তালের মিলিত আবেদনে। গান শেষ হলে প্রভাস বললে, কেমন লাগলো শরৎদি? ভারী চমৎকার প্রভাসদা, এমন কখনো শুনিনি। কমলা এতক্ষণ পরে প্রভাসের বৌদির দিকে চেয়ে বললে, ইনি কে গা? প্রভাসের বৌদিদি বললে, ইনি প্রভাসবাবুর দেশের। শরৎ এ কথা একটু আশ্চর্য হয়ে ভাবলে, প্রভাসদার বৌদিদি তাকে প্রভাস বাবু বলছেন কেন? বা যেখানে আমার শ্বশুরবাড়ির দেশের বলা উচিত, সেখানে প্রভাসবাবুদের দেশেরই বা বলছেন কেন? বোধহয় আপন বৌদিদি নন। কমলা বললে, বেশ, আপনার নাম কি ভাই? শরৎ সলজ্জ সুরে বললে, শরৎ সুন্দরী। বেশ নামটি তো। প্রভাস বললে, কমলা, উনি এসেছেন কলকাতা শহর দেখতে, এর আগে কখনো আসেননি। কমলা আশ্চর্য হয়ে বললে, সত্যি এর আগে আসেননি কখনো? শরৎ হেসে বললে, না। আপনাদের দেশ কেমন? বেশ চমৎকার, চলুন না একবার আমাদের দেশে। যেতে খুব ইচ্ছে করে, নিয়ে চলুন না। বেশ তো, আপনি আসুন, উনি আসুন। মেয়েটি আর একটি গান ধরলে। এই মেয়েটির গলার সুরে শরৎ সত্যিই মুগ্ধ হয়ে গেল। সে এমন সুকণ্ঠী গায়িকার গান জীবনে কখনো শোনেনি। প্রভাসের বৌদিদির বয়স হয়েছে, যদিও তাঁর গলা ভালো, তবুও এই অল্প বয়সী মেয়েটির নবীন সুকুমার কণ্ঠস্বরের তুলনায় অনেক খারাপ। শরতের ইচ্ছে হলো কমলার সঙ্গে ভালো করে আলাপ করে। গান শেষ করে কমলা বললে, আসুন না ভাই, আমাদের ঘরে যাবেন, চলুন না দেখে আসি। প্রভাস তাড়াতাড়ি বলে উঠল, না, উনি এখনই চলে যাবেন, বেশিক্ষণ থাকবেন না, এখন থাক। কিন্তু শরৎ তবু বললে, আসি না দেখে প্রভাসদা, এখনই আসছি। প্রভাস বিব্রত হয়ে পড়ল যেন। সে জোর করে কিছু বলতেও পারে না, অথচ কমলার সঙ্গে শরৎ যায় এ যেন তার ইচ্ছে নয়। এই সময় হঠাৎ একটা লোক ঘরে ঢুকে অস্পষ্ট জড়িত স্বরে বলে উঠল, আরে এই যে কমল বেবি এখানে বসে, আমি সব ঘর ঢুঁড়ে বেড়াচ্ছি বাবা। বলি, প্রভাসবাবু যে আজ এত সকালে। প্রভাস হঠাৎ বিবর্ণ হয়ে উঠে তাকে কি একটা বলে তাড়াতাড়ি বাইরে নিয়ে গেল। লোকটার ভাবভঙ্গি দেখে শরৎ আশ্চর্য হয়ে ভাবলে, লোকটা পাগল নাকি, অমন কেন? সে প্রভাসের বৌদিদিকে বললে, কে উনি? উনি এই হলো গে আমাদের বাড়ির বাইরের ঘরে থাকেন। কমলার সম্পর্কে কে? সম্পর্কে এই ঠাকুরপো। কমলার ঠাকুরপো কীরকম শরৎ ভালো বুঝলে না। লোকটির বয়স
40-এর কম নয়। তাহলে কমলার দোজবরে কি তোজবরে স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে নাকি? না হলে অত বড় ঠাকুরপো হয় কি করে? কমলার উপর কেমন যেন একটু করুণা হলো শরতের। আহা, এই ছোট্ট মেয়েটি। কমলাও একটু অবাক হয়ে প্রভাসের বৌদিদির দিকে চাইলে। সে যেন অনেক কিছুই বুঝতে পারছে না। শরৎ জিজ্ঞেস করলে, আপনি প্রভাসদার কে হন? কমলা কিছু বলবার আগে প্রভাসের বৌদিদি উত্তর দিলে, ও আমার পিস্তুত বোন হয়, এখান থেকে পরে। হঠাৎ শরৎ কমলার সিঁথির দিকে চাইলে। সত্যই তো, ওর এখনো বিয়েই হয়নি। এতক্ষণ সে লক্ষ্য করেনি। তবে আবার ওর ঠাকুরপো কিরকম হলো? শরতের বড় ইচ্ছে হচ্ছিল একটা মীমাংসা সে করে ফেলে এদের প্রশ্নের উপর প্রশ্ন করে। কিন্তু দরকার কি পরের বাড়ির খুঁটিনাটি কথা জিজ্ঞেস করে? একটু পরে প্রভাস বাইরের ঘর থেকে ডাকলে, কমলা, তোমায় ডাকছেন, শুনে যাও। কমলা চলে যাবার আগে হাত তুলে ছোট্ট একটা নমস্কার করে শরৎকে বললে, আচ্ছা আসি ভাই। কেন, আপনি আর আসবেন না? কি জানি, যদি কোনো কাজ পড়ে। কাজ সেরে আসবেন, যাবার আগে দেখা করে যাবেন। কিন্তু আপনি কতক্ষণ আছেন আর? প্রভাসের বৌদিদি বললেন, উনি এখনো ঘণ্টাখানেক থাকবেন। কমলা বললে, যদি পারি আসবো তার মধ্যে। ও চলে গেলে শরৎ প্রভাসের বৌদিদির দিকে চেয়ে বললে, বেশ মেয়েটি। কমলা তো? হ্যাঁ, ওকে সবাই পছন্দ করে। বড় চমৎকার গলা। গানের মাস্টার এসে গান শিখিয়ে যায় যে, এখন বোধহয় ওই জন্যই উঠে গেল। আপনি বসুন, দেখি চায়ের কদ্দূর কি হলো। শরৎ ব্যস্ত হয়ে বললে, না না, আপনি যাবেন না, আমি চা খেয়ে বেরিয়েছি। তা বেরুলেন বা, তা কখনো হয়? একটু মিষ্টি মুখ। না না, আমি এই সময় কিছু খাইনি। বসুন তো, আমি আসছি। বসছি, কিন্তু খাওয়ার জোগাড় করবেন না যেন, আমি সত্যিই কিছু খাবো না। প্রভাস বললে, থাক বরং বৌদি, উনি এ সময় কিছু খান না, অত ব্যস্ত হতে হবে না। এই সময় অরুণ ও গিরিন বলে সেই লোকটা ঘরে ঢুকল। শরৎ হাসি মুখে বললে, এই যে অরুণবাবু, আসুন। গিরিন প্রভাসকে বাইরে ডেকে নিয়ে গিয়ে বললে, কি ব্যাপার কি? প্রভাস বিরক্ত মুখে বললে, আরে ওই হরি না কি ওর নাম, সব মাটি করে দিয়েছিল আর একটু হলে। এমন বেফাস কথা হঠাৎ বলে ফেললে, আমি বাইরে নিয়ে গিয়ে ধমকে দিলাম আচ্ছা করে। বাগিস পাড়া গিয়ে মেয়ে, তাই কিছু বোঝে না এই বাঁচুয়া। কমলা বিপি আবার ঘর দেখাতে নিয়ে যাচ্ছিল, ওর কত কষ্টে থামাই। দেখলেই সব বুঝে না ফেলুক, সন্দেহ করত। তারপর তোমরা তো এসেছো, এখন পথ বাতলাও। লেমনেড খাওয়াতে পারবে না? চা পর্যন্ত খেতে চাইছে না, আবার লেমনেড। ও এখানে থাকুক, চলো আমরা সব এখান থেকে সরে পড়ি। মতলবটা কি বুঝলাম না, একটু বুঝিয়ে বলো তো। এখানে 2 দিন লুকিয়ে রাখ, তারপর ওর বাবা ওকে আর নেবে না। ওর গ্রামে রটিয়ে দেওয়ার ভয় দেখিয়ে দাও যে কোথায় ওকে পাওয়া গিয়েছে। তার আগে লোক সমাজের ভয়ে ওকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। তাই করো, কিন্তু মেয়েটিকে তুমি জানো না, যত পার আগে ভীতু মেয়ে ভাবছো অতটাও নয়। বেশ তেজি আর একগুঁয়ে মেয়ে। তোমার যা মতলব ও কদ্দূর গড়াবে আমি বুঝতে পারছি না। চেষ্টা করে দেখতে পারো। তুমি আমার হাতে ছেড়ে দাও, দেখো আমি কি করি। টাকা কম খরচা করা হয়নি এজন্যে, মনে নেই? হেনাকে ডাকো একবার বাইরে, হেনার সঙ্গে পরামর্শ করো। তাকে সব বলা আছে, সে একটা পথ খুঁজে বার করবি। কমলাকেও বলো। প্রভাসের বৌদিদি শরৎকে পাশের ঘরের সাজসজ্জা দেখাতে নিয়ে গিয়েছিল ইতিমধ্যে। একটা খুব বড় ড্রেসিং টেবিল দেখে শরৎ খুশি হয়ে বললে, বেশ জিনিসটা তো, আয়নাখানা বড় চমৎকার। এর দাম কত ভাই? 125 টাকা। আর এই খাটখানা? ও বোধহয় পড়েছিল 70 টাকা। আমার ধীরেন বাবু, মানে আমার গিয়ে বাপের বাড়ির সম্পর্কের ভাই, সেই দিয়েছিল। বিয়ের সময় দিয়েছিলেন বুঝি? এসবই তাহলে আপনার বিয়ের সময় বরের যৌতুক হিসেবে? হ্যাঁ তাই তো। আপনার স্বামী এখনো বাড়ি আসেননি?
অফিসে কাজ করেন বুঝি? হ্যাঁ। স্বামী? হ্যাঁ। আপনার আপনার শাশুড়ি আর সব, ওদের সঙ্গে তো আলাপ হলো না। এ বাড়িতে আর কেউ থাকেন না, এ শুধু মানে আমাদের মানে উনি আর আমি আলাদা বাসা করেছেন বুঝি। তা বেশ। হ্যাঁ হ্যাঁ, আলাদা বাসা, অফিস কাছে হয় কি না, তাই অনেক সুবিধে। বেশ, তা তো বটেই। আপনি এইবার কিছু মুখে না দিলে সত্যি ভয়ানক দুঃখিত হব ভাই। বারবার খাওয়ার কথা বলাতে শরৎ মনে মনে বিরক্ত হলো। সে যখন বলছে খাবে না, তখন তাকে পিড়াপিড়ি করার দরকার কি এদের? সে যে বিধবা মানুষ তা এরা নিশ্চয়ই বুঝতে পেরেছে। বিধবা মানুষ সব জায়গায় সব সময় খায় না, বিশেষ করে সে পল্লীগ্রামের ব্রাহ্মণের ঘরের বিধবা। তার অনেক কিছু বাজবিচার থাকতে পারে, সে জ্ঞান দেখা যাচ্ছে কলকাতার লোকের একেবারেই নেই। শরৎ এবার একটু দৃঢ় স্বরে বললে, না, আমি এখন কিছু খাবো না, কিছু মনে করবেন না আপনি। প্রভাসের বৌদিদি আর কিছু বললে না এ বিষয়ে। শরৎ ভাবলে এদের সঙ্গে ব্যবহারে হয়তো সে ভদ্রতা বজায় রেখে চলতে পারবে না, কিন্তু কি করবে সে? কেন এ নিয়ে এত পিড়াপিড়ি করা? খাবে না বলেছে, ব্যাস মিটে গেল। ওদের বোঝা উচিত ছিল। আরও 2-5 মিনিট শরৎকে এ ছবি ও আলমারি দেখানোর পর প্রভাসের বৌদিদি ওর দিকে চেয়ে বললে, ভালো একটা অনুরোধ রাখো না কেন ভাই, আজ এখানে থেকে যাও রাতটা। শরৎ আশ্চর্য হয়ে বললে, এখানে কি করে থাকবো? কেন, এই আলাদা ঘর রয়েছে, উনি বোধহয় আজ আর আসবেন না। একদিন রাত্রে কাজ পড়ে কি না, সারা রাত আসতে পারেন না, একলা থাকতে হবে। তার চেয়ে তুমি থাকো ভাই, দুজনে বেশ গল্প গুজব করে রাত কাটিয়ে দেব। তোমাকে আমার বড় ভালো লেগেছে। কথা শেষ করে প্রভাসের বৌদিদি শরতের হাত ধরে আবদারের সুরে বললে, কথা রাখো ভাই, কেমন তো? তাহলে প্রভাসবাবুকে ঠাকুরপোকে বলে দিয়ে আজ গাড়ি নিয়ে চলে যাক। তাই করি, বলি ঠাকুরপোকে। শরৎ বিষণ্ণ মনে বলে উঠল, না না, তা কি করে হবে, আমি থাকতে পারবো না। বাবার পাশের বাড়িতে চাটুর্য মশাইয়ের ওখানে আজ রাত্রে নেমন্তন্ন আছে, তাই রান্না নেই। এতক্ষণ আছি সেই জন্যে, নইলে কি এখনও থাকতে পারতাম? বাবা একলাটি থাকবেন তা কখনো হয়? তাছাড়া তিনি ব্যস্ত হয়ে উঠবেন যে। আমি তো আর বলে আসিনি যে কার বাড়ি থাকবো ফিরবো না, আর সে এমনই হয় না। আপনার স্বামী যদি এসে পড়েন হঠাৎ। প্রভাসের বৌদিদি বললে, এসে পড়লে কিছুই নয়, 3টে ঘর রয়েছে এখানে। তোমাকে ভাই এই ঘরে আলাদা করে বিছানা করে দেব, কোনো অসুবিধে হবে না। থাকো ভাই, প্রভাসকে বলি গাড়ি নিয়ে চলে যাবার জন্যে। বসো তুমি এখানে। না, সে হয় না, বাবাকে কিছু বলা হয়নি, তিনি ভীষণ ভাববেন। প্রভাস কেন গাড়িতে করে গিয়ে তোমার বাবার কাছে খবর দিয়ে আসুক না যে তুমি আমাদের এখানে থাকবে, তাহলেই তো সবচেয়ে ভালো হয়। তাই বলি, এই বেশ সব দিক দিয়ে সুবিধে হলো। তোমার পায়ে পড়ি ভাই, এতে অমত করো না। শরৎ পড়ে গেল বিপদে। একদিকে তার অনুপস্থিতিতে তার বাবার সুবিধে অসুবিধের ব্যাপার, অন্যদিকে প্রভাসের বৌদিদির এই স্বনির্বন্ধ অনুরোধ, কোন দিকে সে যায়? অবশ্যই একটা রাত এখানে কাটানো আর এমন কি কথা। সম্ভবত ওর স্বামী আজ অফিসের কাজের চাপে বাড়ি ফিরতে পারবেন না বলেই ওকে সঙ্গে রাখার জন্য ব্যস্ত হয়েছে। শোয়ারও অসুবিধে কিছু নেই, থাকলেই হলো। কিন্তু একটা বড় কথা এই যে সে বাড়ি না ফিরলে বাবা কি ভাবনাতেই না পড়ে যাবেন। তবে বাবাকে যদি প্রভাসদা এখনই খবর দিয়ে দেন, সে না হয় আলাদা কথা। সে 7-5 ভেবে কি একটা বলতে চাচ্ছিল, এমন সময় কমলা এসে ঘরে ঢুকে বললে, সবে সে এখানে ছুটেছ? আমি খুঁজে বেড়াচ্ছি কখন থেকে। প্রভাসের বৌদিদি উৎফুল্ল হয়ে বলে উঠলে, বেসময় এসে পড়েছ কমলা। আমি ওকে বোঝাচ্ছি ভাই যে আজ রাতটা এখানে থেকে যেতে। উনি আজ অফিস থেকে আসবেন না, জানোই তো। তা দুজনে বেশ একসঙ্গে গল্প গুজবে, কি বলো? প্রভাস এবং তার দলবল একটু আগে বাইরে কমলার সঙ্গে কি কথা বলেছে, এই জন্যেই তার এখানে আসা যদ্দূর মনে হয়। সে বললে, আমিও তাই বলি, বেশ সবাই মিলেমিশে একটা রাত আপনাকে নিয়ে আমোদ করা গেল। প্রভাসের বৌদিদি বললে, আর বড্ড ভালো লেগেছে তোমাকে, তাই বলছি। কি বলো কমলা? তার বলতে আমি তো ভাবছি একটা কিছু সম্বন্ধ পাতাবো।
এই মেয়েটিকে সত্যি শরতের খুব ভালো লেগেছিল। বয়সে এ তার সঙ্গিনী রাজলক্ষ্মীর চেয়ে কিছু বড় হবে, দেখতে শুনতে রূপসী মেয়ে বটে। সকলের ওপর ওর গান গাইবার গলা। অনেক জায়গায় গান শুনেছে শরৎ, কিন্তু এমন গলার স্বর! শরৎ আগ্রহের সঙ্গে বলে উঠল, বেশ, সম্বন্ধ পাতাও না ভাই, আমি ভারী সুখী হব। কি সম্বন্ধ পাতাবেন বলুন? আপনি বলুন। প্রভাসের বৌদিদি বললে, গঙ্গা জল পছন্দ হয়? কমলা উৎসাহের সুরে ঘাড় নেড়ে বললে, বেশ পছন্দ হয়, আপনারও হয়েছে তো? তবে তাই, কিন্তু আজ রাত্রে। শরৎ আপন মনেই বলে গেল, তোমাকে ভাই আমাদের দেশে নিয়ে যাব, যাবে তো? তোমার বয়সী একটি মেয়ে আছে, রাজলক্ষ্মী, বেশ মেয়ে, আলাপ করিয়ে দেব। আমাদের বাড়ি গিয়ে থাকবে, তবে হয়তো অত অজপাড়াগা তোমার ভালো লাগবে না। কেন লাগবে না? খুব লাগবে, আপনাদের বাড়ি থাকবো। জানো না তাই বলছো, আমাদের বাড়ি তো গাঁয়ের মধ্যে নয়, গাঁয়ের বাইরে, জঙ্গলের মধ্যে। কমলা আগ্রহের সুরে বললে, কেন জঙ্গলের মধ্যে কেন? আগে বড় বাড়ি ছিল, এখন ভেঙে চুরে জঙ্গল হয়ে পড়েছে, যেমনটা হয়। সেখানে বাঘ আছে? শরৎ হেসে বললে, সব আছে, বাঘ আছে, সাপ আছে, ভূতও আছে। কমলা ও প্রভাসের বৌদিদি একসঙ্গে বলে উঠল, ভূত? আপনি দেখেছেন? না, কখনো দেখিনি, ওসব মিথ্যে কথা। কিংবা চলো তোমরা একদিন, ভূত দেখতে পাবে। প্রভাসের বৌদিদি বললে, আচ্ছা, সে জঙ্গলে না থেকে কলকাতায় এসে থাকো না কেন ভাই? এখানে কত আমোদ আহ্লাদ, তুমি এখানে থাকলে কত মজা করব আমরা। তোমাকে নিয়ে মাসে মাসে আমরা থিয়েটারে যাব, বায়োস্কোপ যাব, খাবো দাবো, কত আমোদ ফুর্তি করা যাবে। গঙ্গার স্টিমারে বেড়াতে যাব। যাওনি কখনো বোধ হয়? চমৎকার বাগান আছে ওই শিবপুরের দিকে, সেখানে কত গাছপালা। শরতের হাসি পেল। গাছপালা দেখতে স্টিমারে চেপে গঙ্গা বেয়ে কোথায় আবার যেতে হবে এত দূর কলকাতায় এসে? তবে সে গাছপালা দেখতে পাবে। হায় রে গড়শিবপুরের জঙ্গল, এরা তোমাকে কখনো দেখেনি তো, তাই এমন বলছে। সেখানে গাছ দেখতে রেলেও যেতে হয় না, স্টিমারেও যেতে হয় না। ঘুম ভেঙে উঠে চোখ মুছে জানালা দিয়ে চাইলেই দেখতে পাবে জঙ্গলের ঠেলা। কমলাও বললে, তাই করুন, কলকাতায় চলে আসুন, কেমন থাকা যাবে। প্রভাসের বৌদিদি বললে, শরতের খুব ভালো লাগছিল ওদের সঙ্গ। এমন মন খোলা আমোদে তরুণী মেয়েদের সঙ্গ পাড়াগাঁয়ে মেলে না। এক আছে রাজলক্ষ্মী, কিন্তু সেও এদের মতো নয়। এদের যেমন সুশ্রী চেহারা, তেমনই গলার সুর। এদের সঙ্গে একত্রে বাস করা একটা ভাগ্যের কথা, কিন্তু ওরা যে বলছে তা সম্ভব হবে কি করে? এরা আসল ব্যাপারটা বোঝে না কেন? শরৎ বললে, আমারও ভালো লেগেছে আপনাদের, কিন্তু বুঝছেন না, কলকাতায় বাবা থাকবেন কি করে? তেমন অবস্থা নয় তো তাঁর, এই হলো আসল কথা। প্রভাসের বৌদিদি হেসে বললেন, ও, এই জন্যে কোনো ভাবনা নেই তোমার ভাই। এখন দিন কতক আমাদের বাসাতে থাকো না, তারপর বাসা একটা দেখে শুনে নিলেই হবে খন। আর তোমার বাবা, উনি যে অফিসে কাজ করেন, সেখানে একটা কাজ টাজ। সে কাজ বাবা করতে পারবেন না, ইংরেজি জানেন না। উনি গান বাজনা বোঝেন, বেশ ভালো বেহালা বাজাতে পারেন। প্রভাসের বৌদিদি কথাটা যেন লুফে নিয়ে বলল, বেশ বেশ, তবে তো আরও ভালো। নরেশবাবু থিয়েটারেই তো কাজ করেন, ইচ্ছে করলে। শরৎ বললে, নরেশবাবুকে? নরেশবাবু এই গিয়ে ওর একজন বন্ধু, আমাদের বাসায় প্রায় আসেন টাসেন কি না। শরৎ একটুখানি কি ভেবে বললে, কিন্তু বাবা কি পাড়াগাঁ ছেড়ে থাকতে পারবেন? আমার শহর দেখা শেষ হয়নি বলে তিনি এখনও বাড়ি যাবার পেরাপেরি করছেন না, নইলে একদিনে উদ্ব্যস্ত করে তুলতেন আমাকে। নিতান্ত চক্ষু লজ্জায় পড়ে কিছু বলতে পারছেন না। তিনি টিকবেন শহরে, তবেই হয়েছে। প্রভাসের বৌদিদি বললে, আচ্ছা এক কাজ করো না কেন, তুমিই কেন থাকো না এখানে দিন কতক, এই আমাদের সঙ্গেই থাকো। তোমার বাবা ফিরে যান, এরপরে এসে তোমাকে নিয়ে যাবেন। আমাদের বাড়িতে আমাদের বন্ধু হয়ে থাকবে। টাকা কড়ির কোনো ব্যাপার নেই এর মধ্যে। তোমায় মাথায় করে রেখে দেবো ভাই। বড্ড ভালো লেগেছে তোমাকে, তাই বলছি। কি বলিস কমলা, তুই কথা বলছিস না যে?
বল না তোর গঙ্গা জলকে। কমলা বললে, হ্যাঁ সে তো বলছি। প্রভাসের বৌদিদি বললে, সেসব গেল ভবিষ্যতের কথা, আপাতত আজ রাত্রে তুমি এখানে থাকো, প্রভাস গিয়ে খবর দিয়ে আসুক তোমার বাবাকে। রাজি? শরৎ দ্বিধার সঙ্গে বললে, আজ? তা না ভাই, আজ বরং আমায় ছেড়ে দাও, কাল বরং বাবাকে বলে। তাতে কি ভাই, প্রভাস ঠাকুরপো গিয়ে এখনই বলে আসছে, যাবে আর আসবে। ডাকি প্রভাসবাবুকে, তুমি আর অমত করো না, বসো, আমি আসছি। তুমি থাকলে কমলাকে দিয়ে সারা রাত গান গাওয়াবো। শরৎ এমন বিপদে কখনো পড়েনি। কি সে করে এখন? এদের অনুরোধ এড়িয়ে চলে যাওয়া অভদ্রতা। যখন এতটাই পীড়াপিড়ি করছে তার থাকার জন্যে, থাকলে মজাও বেশ হয়, কমলার গান শুনতে পাওয়া যায়। কিন্তু অন্যদিকে বাবাকে বলে আসা হয়নি। বাবা কি মনে করতে পারেন? তবে প্রভাসদা যদি মোটরে করে গিয়ে বলে আসে, তবে অবশ্যই বাবার ভাববার কারণ কিছু ঘটবে না। তবুও কি তার নিজের মন তাতে শান্তি পাবে? কোথায় বাগানের মধ্যে নির্জন বাড়ি, সেখানে একলাটি পড়ে থাকবেন বাবা। রাত্রে যদি কিছু দরকার পড়ে তখন কাকে ডাকবেন? কে তাকে দেখবে? শরৎ ইতস্তত করে বললে, না ভাই, আমার থাকবার জো নেই, আজ ছেড়ে দাও, বাবাকে জানিয়ে বরং কাল আসবো। হঠাৎ প্রভাসের বৌদিদি উঠে হাত বাড়িয়ে দরজা আগলে দাঁড়িয়ে বললে, যাও দেখি কেমন করে যাবে ভাই, কখনো যেতে দেব না। কই যাও তো, কেমন করে যাবে? এমন আমোদটা আমাদের মাটি করে দিয়ে গেলেই হলো। শরৎ তার কাণ্ড দেখে হেসে ফেললে। এমন সময় বাইরে থেকে প্রভাসের গলা শুনতে পাওয়া গেল, বৌদিদি। প্রভাসের বৌদিদি বললে, দাঁড়াও ভাই, আসছি, ঠাকুরপো ডাকছে, বোধ হয় চা চান, বন্ধু বান্ধব এসেছে কি না, ঘন ঘন চা। সে বাইরে যেতেই প্রভাস তাকে বারান্দার ও প্রান্তে নিয়ে গিয়ে বললে, কি হলো? তার সঙ্গে অরুণ ও গিরিনও ছিল। গিরিন ব্যস্তভাবে বললে, হ্যাঁ না, কদ্দূর কি করলে? বাবা, সোজা এক বুঁয়ে মেয়ে, কেবল বাবা আর বাবা। এত বোঝাচ্ছি, এত কাণ্ড করছি, এখনো মাথা হেলায়নি। কমলা আবারও ঢোক মেরে চুপ করে রয়েছে। আমি একা বকে বকে মুখ বোধহয় ফেনা তুলে ফেললাম। ধন্যী মেয়ে যা হোক, যদি পারি আমায় 100, কিন্তু পুড়িয়ে দিতে হবে। কমলা কিছুই করছে না, ওর টাকা। গিরিন বিরক্তির সুরে বললে, আরে দোষ, খালি টাকা টাকা, কাজ উদ্ধার করো আগে। একটা পাড়া গিয়ে মেয়েকে সন্ধ্যে থেকে তুলতে পারলে না, তোমরা আবার বুদ্ধিমান, আমরা আবার শহুরে নাকি। প্রভাসের বৌদিদি মুখ নাড়া দিয়ে বলে উঠল, বেশ, তুমি তো বুদ্ধিমান, যাও না, ভাজাও কেনা, কত মুরদ দেখি। তেমন মেয়ে নয় ও, আমি ওকে চিনেছি। মেয়ে মানুষ হয়ে জন্মেছি, আমরা চিনি মেয়ে মানুষ কে কী রকম। ও একেবারে বন বিছুটি, তবে পাড়া গাঁ থেকে এসেছে, আর কখনো কিছু দেখেনি, তাই এখনো কিছু সন্দেহ করেনি। নইলে ওকে কি যেমন তেমন মেয়ে পেয়েছ নাকি? প্রভাস বিরক্ত হয়ে বললে, যাক, আর এক কথা বারবার বলে কি হবে? সোজা কাজ হলে তোমাকেই বা আমরা টাকা দিতে যাব কেন হেনা, সেটাও তো ভাবতে হয়। হেনা বললে, এবার একটু নিমরাজি গোছের হয়েছে, দেখি। হেনা ঘরের মধ্যে ঢুকে গেল এবং মিনিট 5 পরেই হাসি মুখে বার হয়ে এসে বললে, কই ফেলো দেখি তো টাকা। ওরা সবাই ব্যস্ত ও উৎসুকভাবে বলে উঠল, কি হলো, রাজি হয়েছে নাকি? হেনা হাসি মুখে ঘাড় দুলিয়ে বাহাদুরির সুরে বললে, এ কি যার তার কাজ, এই হেনা বিবি ছিল তাই হলো। কই টাকা ছাড়ো দেখি, টাকা। আমি যাকে বলে সেই যাই পাতায় পাতায় বেড়াই, তাই। গিরিন বিরক্তির সুরে বললে, কি হলো তাই বলো না, গেলে আর এলে তো। আমি গিয়েই বললাম, ভাই প্রভাস ঠাকুরপোকে বলে এলাম তোমার বাবাকে খবর দিতে, সে গাড়ি নিয়ে এখনই যাচ্ছে বললে। আমি জোর করে কথাটা বলতেই আর কোনো কথা বলতে পারলে না, কেবল বললে, প্রভাসদা যাবার আগে আমার সঙ্গে যেন দেখা করে যায়। বাবাকে কি বলতে হবে বলে দেব। কমলা কিন্তু কিচ্ছু করছে না, মুখ বুজে গিন্নি শকুনির মতো বসে আছে। গিরিন বললে, না হে প্রভাস, তুমি এখান থেকে সরে পড়ো তো দেখি। হেনা গিয়ে বলুক তুমি চলে গিয়েছো, তুমি এ সময় সামনে গেলে
এই কথাও বলতে পারে যে আমি ওই গাড়িতে গিয়ে বাবার কাছে নিজেই বলে আসি। তাছাড়া তোমার চোখ মুখ দেখে সন্দেহ করতে পারে। হেনার মতো তুমি পারবে না, ওগুলো অ্যাক্ট্রেস, ও যা পারবে তা তুমি আমি পারতে। হেনা বললে, বঙ্গরস থিয়েটারে আজ 5টি বছর কেটে গেল কি মিথ্যে মিথ্যে? ম্যানেজার সেদিন বলেছে, হেনা বিবি তোমাকে ভাবছি এবার সীতার পাঠ দেবো। সেদিন আমার রানীর পাঠ দেখে ও কি ওই কমলির কাজ? অনেক তোড়জোড় চাই। গিরিন বললে, যাক ওসব কথা, কে কোথা দিয়ে শুনে ফেলবে, হয়তো পরিশ্রম সব মাটি হবে। খসে বড় প্রভাস, তোমাকে আর যেন না দেখতে পায়, মন আবার ঘুরে যেতে কতক্ষণ। যদি বলে বসে না আমি প্রভাসদার মোটরে বাবার কাছে যাব, আর কে যাচ্ছে এখন অত রাত্রে সেই পাগলা বুড়োটার কাছে? প্রভাস ইতস্তত করে বললে, তবে আমি যাই। যাও যাও, বেরিয়ে পড়ো, যাও যাও, খসে বড় দেখি, তোমায় যেন আর দেখতে না পায়। পায়ের বেশি শব্দ করো না। তোমাদেরও এখানে থাকা উচিত হবে না, তা বুঝেছ? আমরা যাচ্ছি, তুমি আগে তো যাও, কারণ তুমি চলে গেলে ওর হাতে তীর ছাড়া হয়ে যাবে, আর মত বদলাতে পারবে না তো। হেনা বললে, আজ রাত্রিটা কোনো রকমে বেতাল না দেখেও তোমরা ওই হরিষা লোকটাকে আটকে রাখো। অরুণ বললে, সে কোথায়? প্রভাস বললে, আমি তাকে কুমলির ঘরে বসিয়ে রেখে এসেছি, কিন্তু এখন যা আছে আর 2 ঘন্টা পরে তো তার থাকবে না। ওকে চেনো তো? চিনে বাজারের অত বড় দোকানটা ফেল করেছে এই করে, বোকা তাই রক্ষে। ওকে সরিয়ে দাও আজ রাত্রির মতো। গিরিন বললে, আরে তুমি যাও না, দাঁড়িয়ে কেন ফালতু বক বক করছো মারি? প্রভাস চলে যেতে উদ্যত হলে গিরিন তাকে বললে, তা কোথায় থাকবে আজ রাত্রিটা? আজ বাড়ি চলে যাই, বাবা সন্দেহ করবেন, বেশি রাত্রিরে বাড়ি ফিরলে। ভালো কথা, তোমার বাবার সঙ্গে তোর বাবার খুব আলাপ, সেখানে গিয়ে সন্ধান নেবে না তো বুড়ো? প্রভাস হেসে বুড়ো আঙুল নেড়ে বললে, বাবা সেগুড়ে বালি, অত কাঁচা ছেলে আমি নই। বাবা তো বাবা, বাড়ির কেউই ঘুণাক্ষরেও কিছু জানে না। বাবাও কেদারকে ভুলে গিয়েছেন, দুজনের দেখাশুনো নেই কতকাল। দেখলে কেউ হঠাৎ হয়তো চিনতেও পারবেন না। তার উপর আমাদের বাড়ি কেদার বুড়ো জানবে কি করে? ঠিকানা জানে না, নম্বর জানে না, কোনোদিন শোনেও নি। আরে কলকাতা শহর, বুড়ো না চেনে বাড়ি, না চেনে রাস্তাঘাট। ওদিকে সব ঠিক আছে, ও নিয়ে চিন্তা নেই। প্রভাস সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। অরুণ একটু দ্বিধার সুরে বললে, কাজটা তো একরকম যা হয় এগুলো, শেষে পুলিশের কোনো হাঙ্গামায় পড়বো না তো? কিসের পুলিশের হাঙ্গামা? নাবালিকা তো নয়, 26-27 বছরের ধাড়ি। আমরা প্রমাণ করবো নিজের ইচ্ছে এসেছে। ওকে এই জায়গায় কেন পাওয়া গেল এ কথার কি জবাব দেবে ও? আমি বুঝিনি বললে কেউ বিশ্বাস করবে? নেকু পুসু। তা ধরো পাড়াগের মেয়ে, সত্যি ওর বয়স হয়েছে বটে, কিন্তু এসব কিছু জানে না, বোঝে না। দেখতেই তো পেলে, একটু সন্দেহ জাগলে ওকে রাখতে পারতো না? তা জাগেনি, এমন জায়গা কখনো দেখেনি, জানে না। তাই যদি এইসব কথা প্রমাণ হয় আদালতে, শুধু দেখে যাও আমি কি করি। কুণ্ডুকে তোমরা সোজা লোক ঠাউরো না। আর একটা কথা, সে না হয় বুঝলাম, কিন্তু ও যে ঘরের মেয়ে, যখন সব বুঝে ফেলবে তখন আত্মহত্যা করে বসে যদি? ওরা তা পারে। হ্যাঁ হ্যাঁ, রেখে দাও সব, মরে সবাই, ও দেখা যাবে পরে। আর চলো তাহলে আমরা এখান থেকে যাই এখন। আমার মনে হয় তাই উচিত, কোনো সন্দেহ না জাগে মনে, এটা যেন মনে থাকে। হেনাকে সন্তর্পণে বাইরে আনিয়ে গিরিন বললে, আমরা চলে যাচ্ছি হেনা, রেগে গেলাম কিন্তু, সাবধানে রেগো। চিজ। হেনা বললে, আমি বাপু পুলিশের হ্যাঙ্গামে যেতে পারবো না, তা বলে দিচ্ছি। কাল দুপুর পর্যন্ত ওকে এখানে রাখা চলবে, তারপর তোমরা কোথায় নিয়ে যাবে যেও, আমার টাকা চুকিয়ে দিয়ে যাবে। গিরিন বললে, কেন আবার নতুন কথা বলছো কেন? কি শিখিয়ে দিয়েছিলাম? সে বাপু হবে না, ও বেজায় একগুঁয়ে মেয়ে। আগে যা ভেবেছিলাম তা নয়, ও শুধু বুঝতে পারেনি তাই এখানে রয়ে গেল, নইলে রসাতল বাধ্য এতক্ষণ। আর একটা কথা কি কিছুতেই খাচ্ছে না, এত করে বলছি নানা রকম ছুঁতো করছে। পাড়াগের বিধবা মানুষ, ছুঁচিবাই গো ছুঁচিবাই, কেন খাচ্ছে না আমি আর ওসব বুঝি নে, আমি মানুষ চড়িয়ে খাই। অরুণ বললে, মানুষ চড়াওনি কখনো হেনা বেবি, ভেড়া চড়িয়েছ।
এবার মানুষ পেয়েছ, চড়াও না দেখি কত ক্ষমতা, বুঝলে? ওরা দুজনে নিচে নেমে গেল।